এই ঘটনাটি মূলত ঘটেছিল 1965 কি 66 সালের দিকে। তখন তো ওই এলাকাগুলোতে রাস্তাঘাট বলতে তেমন কিছুই ছিল না। নদী পথে মানুষ অনেক কিছু আনা নেওয়া করত। ওই গ্রামে একজন ব্যাপারী ছিলেন, উনি চালের ব্যবসা করতেন। তার নাম ছিল জব্বার ব্যাপারী। এই জব্বার ব্যাপারী উনি নৌকা যোগে বিভিন্ন হাটে ঘাটে চাল পাঠিয়ে দিতেন। আর এই চালগুলো যিনি মেনটেন করতেন বা যেই ব্যক্তিটার কাছে দায়িত্বটা দিতেন ওই জব্বার ব্যাপারী, তার নাম হচ্ছে আব্বাস আলী। এই আব্বাস আলী মূলত উনি একজন দিনমজুর ছিলেন এবং বছর চুক্তি না, মানে এটা বলা যায় যে সারা বছর বা এইভাবে কন্টিনিউ চলছেই, ওই একই বাড়িতে উনি দিনমজুর হিসাবে থাকতেন আর কি। আব্বাস আলী বিয়ে করেছিলেন, যেই গ্রামে বিয়ে করেছিলেন সেই গ্রামের নাম হচ্ছে বাওইখোলা গ্রাম। আর এই যে জব্বার ব্যাপারী তার যে বাড়িটা, এই বাড়িটা হচ্ছে পাকড়তলা গ্রাম। এখন যে শাহজাদপুর উপজেলা সিরাজগঞ্জের, তখন নাকি এটা পাবনার ভিতরে ছিল। এখন কিন্তু এই পাকড়তলা গ্রাম বা আদার্স যা যা আছে সব তো এই সিরাজগঞ্জের ভিতরেই পড়েছে। তো ওই সময়ের প্রেক্ষাপটে তখন তো এরকম উপজেলা এতগুলো হয়নি। তো এই যে পাকড়তলা গ্রাম এটা ছিল ভাটির দিকে, আর এই বাওইখোলা গ্রাম ছিল উজানের দিকে। এক রাতের বেলা রাত তখন 11টা সাড়ে 11টা বাজে, তখন আব্বাস আলীর কাছে মনে হলো যাই নৌকাটা নিয়ে শ্বশুর বাড়িতে যাই। ওই সময় তো মানুষ সন্ধ্যার পরপরই ঘুমিয়ে পড়তো, গভীর ঘুমে বিভোর তখন সবাই। তো আব্বাস আলী তখন নৌকা নিয়ে রওনা দিয়েছেন ওই বাওইখোলা গ্রামের দিকে। দূরত্ব খুব বেশি না হলেও যেহেতু ওই বাওইখোলা গ্রাম উজানের দিকে, উজান থেকে স্রোত ভাটির দিকে নেমে আসে, তো স্রোতের বিপরীতে যদি নৌকা চালাতে হয় তাহলে কিন্তু অনেক সময়ও লাগে, কষ্টও লাগে। যার কারণে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল তার শ্বশুরবাড়িতে যেতে। তো শ্বশুরবাড়িটাও ছিল একদম নদীর কাছাকাছি, নদীর পাশ দিয়ে কিছু খাল ঢুকে যায়, ওই রকম একটা খাল দিয়েই যেতে হয়। আর খালের ঠিক পাশেই তার শ্বশুরবাড়ি, একদম লাগানো। তো উনি নৌকা নিয়ে এসে শ্বশুরবাড়িতে ডাকাডাকি করছেন, কাউকে ডাকাডাকি করছেন আর কি। তখন তো তারা গভীর ঘুমে। ওই সময় তার শ্বশুর আবার বলে উঠছে যে বেয়াক্কেল জামাইয়ের কাজ দেখছো, এ রাত দুপুরে আসতে বিরক্ত করতে, আক্কেল জ্ঞান কিছুই নেই। তো এই কথাটা আবার এই আব্বাস আলী শুনে ফেলেছেন। তার তো ভীষণ মেজাজ খারাপ হয়। সে সাথে সাথে নৌকা ঘুরিয়ে উনি আবার রওনা দিয়েছেন। ওই সময় তার ওয়াইফ আবার ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে এসে দেখেন যে তার স্বামী নৌকা নিয়ে চলে যাচ্ছে। তো উনি পেছন থেকে ডাকছেন, এই ফিরে আসো ফিরে আসো, কিন্তু উনি আর আসেননি। উনি রাগ করে নৌকা নিয়ে যাওয়া শুরু করেছেন। এখন উজান থেকে তো ভাটির দিকে যাবেন, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকেই যাবে, দাঁড় বাইতে হবে না, অর্থাৎ বৈঠা দিয়ে নৌকা না চালালেও হবে, আস্তে আস্তে এমনিতেই যেতে থাকবে। উনি শুধু বৈঠাটা ঠিকঠাক মতো ধরে রাখবেন যাতে করে নৌকার গতিপথটা ঠিক থাকে। উনি করেছেন কি, 2 পা পানির মধ্যে ডুবিয়ে রেখেছেন আর কি, এক পাশে 2 পা নামিয়ে রেখেছেন, আর অন্য হাত দিয়ে একটা বৈঠা দিয়ে নৌকার গতিপথ ঠিক রাখার চেষ্টা করছেন। তো এইভাবে অনেকক্ষণ গেছেন। ওই সময় তার বিড়ি খাওয়ার ইচ্ছা জাগে। নৌকাটা একটা ছইওয়ালা নৌকা ছিল, ওই ছইয়ের মধ্যে বিড়ি ছিল, ম্যাচ ছিল। উনি তখন বিড়ি খাওয়ার জন্য উঠবেন, পাটা কেবল পানি থেকে উঠিয়েছেন, এমন সময় পানির নিচ থেকে খপ করে একটা হাত তার পা টেনে ধরে। আর যখনই পা টেনে ধরেছে তখনই পানির দিকে হ্যাচকা টান মেরেছে। ওই সময় হয় কি যে ওনার অন্য হাতে তো একটা বৈঠা ছিল, তো ওই বৈঠার কারণে সরাসরি উনি পানিতে পড়েন নাই, শরীরটা প্রথমে নৌকার পাটাতনের উপরে পড়েছে। এরপর পানির নিচে যাওয়া যখন শুরু করেছেন তখন উনি 2 হাত দিয়ে নৌকার সাইডের যে কাঠ এটা চেপে ধরেছেন। উনিও কিন্তু খুব শক্তিশালী ছিলেন, যেহেতু ভারী ভারী কাজ করতেন, ওনার শরীরে আল্লাহর রহমতে শক্তি টক্তি ভালোই ছিল। উনি তো
নৌকার কাঠ ধরে রেখেছেন, আর পানির নিচে দেখা গেল যে এবার একটা হাত না, দুটো হাত। প্রথমে তো একটা হাত দিয়ে টান দিয়েছিল, এবার মনে হচ্ছে দুই পায়ে দুইটা হাত পড়েছে, আর তাকে পানির নিচে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। উনি তো নৌকার কাঠ ধরে রেখেছেন, এত জোরে টানছে যে নৌকা এক পাশে হেলে যাচ্ছে। উনি একটা বিষয় ফিল করলেন, সেটা হচ্ছে নৌকা যখন খুব হেলে যায়, অর্থাৎ আরও গভীরে যাওয়ার মতো উপক্রম হয়, ওনার পা তখন মাটিতে ঠেকে যায়, অর্থাৎ ওইখানে গভীরতা খুব কম। যখনই পা মাটিতে থেকে যায়, উনি আবার পা মাটির উপর দিয়ে উপর দিকে একটা বল প্রয়োগ করেন, যার ফলে উনি আবার কিছুটা উপর দিকে উঠে যান, আবার তার পা ধরে নিচ দিকে টান দেয়। এভাবে টানাটানি চলছে, উনিও কোনোভাবেই নৌকা ছাড়ছেন না, অনেক কষ্ট করে ধরে রাখছেন, মনে মনে যা দোয়া দরুদ আছে পড়ার চেষ্টা করছেন। এভাবে কিন্তু নৌকা ভেসে চলছে। তো এইভাবে যেতে যেতে একটা জায়গায় একজন লোক মাছ ধরে, তার নাম ছিল সত্য হালদার। এই সত্য হালদার উনি দেখছেন যে একটা খালি নৌকা ভেসে আসছে। উনি এটা দেখে বেশ অবাক হন। নৌকার মধ্যে একটা আলো জ্বলছে, ওই হারিকেন জাতীয় একটা জিনিস ছিল ওই সময়, ওইটা নৌকার মধ্যে তো ছিল। উনি দেখছেন যে কোনো মানুষজন নাই, কিন্তু নৌকা ভেসে আসছে। উনি দূর থেকে বলছেন, এই নৌকাকার রে, এই নৌকাকার রে, মানুষ কই, কেউ আসো নাকি, এইভাবে বলতেছেন। তখন ওই যে আব্বাস আলী, উনি তো একপাশে ঝুলে রয়েছেন, উনি বলছেন যে কাকা আমি আসি, আমি আব্বাস। তখন সত্য হালদার উনি ওনার কাছে থাকা ছোট একটা নৌকা নিয়ে এগিয়ে যান। তখন ওই নৌকাটা ধরেছেন, আব্বাস আলীকে টেনে তুলেছেন। উনি যখন টেনে তুলছিলেন, তখন ওই সত্য হালদারের কাছে মনে হলো নিচ থেকে আব্বাস আলীকে খুব শক্তভাবে কেউ টেনে ধরে রেখেছিল। তবে আল্লাহর রহমতে সত্য হালদার তাকে উপরে টেনে তোলেন। টেনে তোলার পর কি হয়েছে সব কিছু শুনলেন। শোনার পর বললেন যে তুমি বাপু এখন আর বাসায় যাওয়ার দরকার নাই, থাকো এখন, আর একটু রাতটা পার হোক, ফজরের আজান দিক, তারপর চলে যাও। তা উনি ওই সত্য হালদারের সাথে গল্প গুজব করেন, বিভিন্ন বিষয় শেয়ার করেন। পরে ওই নৌকাটা নিয়ে আবার ওনার যেই মহাজনের বাড়ি, এই জব্বার ব্যাপারীর বাড়ি, সেখানে চলে যান। এই ঘটনার পর ওনার শারীরিক কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল বলে ওভাবে জানা যায় না। তবে এই ঘটনার 1 কি 2 দিন পর উনি নৌকায় চাল বোঝাই করে একটা জায়গায় গিয়েছিলেন। সেই জায়গাটার নাম হচ্ছে শিখরামপুর ঘাট। ওখানে উনি চাল বিক্রি করেছেন, আরও কিছু মালামাল কিনেছেন, সেটা আবার পৌঁছাতে হবে এনায়েতপুর ঘাটে। ওই সময় তো এই পথ দিয়েই মূলত ব্যবসা বাণিজ্য হতো। তবে উনি যখন শিখরামপুর ঘাট থেকে নৌকা নিয়ে রওনা দিয়েছেন, উনি তো একা ছিলেন না, তখন নৌকায় তখন আরও বেশ কয়েকজন ছিল। সন্ধ্যার দিকে রওনা দিয়েছেন, আর এই নৌকা নিয়ে এনায়েতপুর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় ফজরের আজান দিবে। তখন এই নৌকাগুলো নাকি ওই পাড় দিয়ে দাঁড় টেনে নিয়ে যেতে হতো, এমন একটা সিস্টেমে আর কি নৌকা নিয়ে যেতে হতো। আমরা অনেক সময় দেখেছি যে দাঁড় টানা, এই সিস্টেমটা এখন আসলে ওভাবে দেখা যায় না, বা কোথাও আছে কি না এখন জানি না। লিসেনাররা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন যে দাঁড় টানা নৌকাগুলো কেমন হয়। দাঁড় টানা নৌকাগুলো নদীর বা খালের এক পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়, আর 1 2 বা একাধিক ব্যক্তি দড়ি টেনে টেনে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন, দাঁড় টানা নৌকা আর কি। তো এইভাবে দাঁড় টেনে নিয়ে যেতে হবে এই রাতের বেলা নদীর পাশ দিয়ে। তো আব্বাস আলী আরও কয়েকজন দাঁড় টানছেন, পালাক্রমে টানছেন আর কি। যখন তারা হাঁপিয়ে যান তখন অন্যরা আসে, আবার অন্যরা যখন হাঁপিয়ে যান তখন এরা আসে। তো এইভাবে অল্টারনেট করে ওনারা দাঁড় টেনে নিয়ে যাচ্ছেন। যেতে 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 খোকসাবাড়ি কালীবাড়ি নামক একটা জায়গা পড়ে, ওখানে একটা শ্মশান রয়েছে, আর শ্মশানের ওখানে একটা বটগাছ রয়েছে, বটগাছটা এখনও আছে। ওইখানে যখন আসছেন তখন শুরু হয় বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি। এদিকে নৌকার উপরে চালের বস্তা টস্তা আছে, এগুলো তো ভিজে যাবে। আরও কিছু নতুন মালামাল কেনা হয়েছে, যেটা আবার এনায়েতপুর ঘাটে পৌঁছাতে হবে। কি করা যাবে? ওনাদের সাথে থাকা বিভিন্ন জিনিস দিয়ে ওই বস্তা ঢাকলেও নিজেদেরকে আসলে আচ্ছাদন করার মতো কিছু পাচ্ছিলেন না। কি করা যায়? এমন সময় এই আব্বাস আলী দেখেন যে ওই দিনই, অর্থাৎ দিনের কোন একটা সময় বা সন্ধ্যার পর হয়তোবা
বা কোনো একটা সময় আর কি একটা লাশ পোড়ানো হয়েছে শ্মশানে। আমরা দেখি যে লাশ পোড়ানো হলে যিনি মারা গেছেন অর্থাৎ ওই লাশের ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিশেষ করে বালিশ, কাঁথা, কম্বল, তোশক, এই জিনিসগুলো কিন্তু শ্মশানে নিয়ে আসা হয়, ফেলে দেওয়া হয়। এই জিনিসগুলো ওখানে ফেলে দেওয়া ছিল। তখন এই আব্বাস আলী কী করেছেন, এই কাঁথা, কম্বল, বালিশ, তোশক এগুলো তাড়াতাড়ি করে সংগ্রহ করেছেন। সংগ্রহ করে নৌকায় নিয়ে গেছেন। নৌকায় নিয়ে গিয়ে সবাই ওইটার নিচে আশ্রয় গ্রহণ করেছেন যাতে করে বৃষ্টিতে ভিজে না যান। এরকম তো বৃষ্টি চলছে চলছে, এই জিনিসগুলো আস্তে আস্তে ভিজে যাচ্ছে। তবে বৃষ্টির তীব্রতা কমে এসেছিল, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছিল। কখন যে ওনারা ঘুমায় গেছেন ওনারা নিজেরাও বলতে পারেন না। রাত তখন ঠিক কয়টা বাজে এটাও বলা মুশকিল, আনুমানিক 2টা-2:30 হতে পারে। আব্বাস আলী উনি ওনার শরীরের উপরে যেই কাঁথা কম্বল ছিল এগুলোতে টান অনুভব করছেন, কে যেন টানছে। উনি চিন্তা করলেন কী ব্যাপার, কে টানে। উনি যখন ওই কাঁথার নিচ থেকে মাথাটা বের করেছেন তখন দেখেন খুবই বীভৎস এক দৃশ্য। উনি দেখেন যে অর্ধেক পোড়ানো আর অর্ধেক পোড়ানো হয়নি এমন একটা ডেড বডি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে লাশটা এখানে পোড়ানো হয়েছে, এর অর্ধেক বডি পোড়ানো হয়েছে, অর্ধেক বডি তখনও পড়েনি। এমন একটা লাশ এই কাঁথা কম্বল টানছে আর বলছে, হেই আব্বাস আলী, আমার কাঁথা কম্বল নিছিস কে? দে আমার কাঁথা কম্বল দে। এইটা দেখার সাথে সাথে উনি প্রচণ্ড জোরে দিয়েছেন এক চিৎকার। চিৎকার দিয়েই উনি অজ্ঞান হয়ে গেছেন। তো ওনার চিৎকারে অন্যদের তো ঘুম ভেঙে গেছে। তাদের তো আসলে গভীর ঘুম ছিল না, হালকা ঘুমই ওই সময় ছিল আর কি। তার ওই ধরনের সিচুয়েশনে এরকম ভেজা কাঁথা কম্বল গায়ে দিয়ে তো আসলে ঘুম ভালো হয় না। তারপরেও ক্লান্ত শরীর ছিল, কিছুটা ঘুম তো তাদের আসবে, এটাই স্বাভাবিক। তো ওনারা সাথে সাথে ঘুম থেকে জেগে যান। জেগে কিছুই দেখেন না, দেখেন যে আব্বাস আলী অজ্ঞান হয়ে পড়ে আছে নৌকার ভিতরে। তার যখন সেন্স ফেরানোর চেষ্টা করেন, সেন্স ফেরত আসে, তখন উনি বলেন যে এই ঘটনা। তখন ওনারা বলেন যে এখানে আর কাল বিলম্ব করা যাবে না, আর বৃষ্টিতে প্রয়োজনে ভিজবো, তাও এই লাশের কাঁথা কম্বল গায়ে দিব। তখন এগুলো যেখান থেকে আনা হয়েছিল সেখানেই রেখে ওনারা রওনা দিয়েছেন ওই রাতের বেলাতেই। তবে আব্বাস আলী আর দাঁড় টানতে পারেন নাই, উনি বাড়িতে ফেরত আসেন পরবর্তীতে। আসার পর উনি খুব অসুস্থ হয়ে পড়েন। উনি 1 মাস কিছুই খেতে পারতেন না, যা খেতেন তাই বমি হয়ে বের হয়ে যেত। আর এখানে অদ্ভুত একটা ব্যাপার, যখন ওনার খাবারগুলো বমি হয়ে বের হয়ে যেত মনে হচ্ছে যে এগুলো পোড়া কয়লা হয়ে বের হয়ে এসেছে, এমন একটা অবস্থা। আস্তে আস্তে উনি খুব শুকিয়ে যেতে থাকেন। আর এই ঘটনার মোটামুটি 1.5 মাসের মতো, মানে এই ঘটনার বিশেষ করে এই যে লাশের সাথে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ পোড়া আধা পোড়া লাশের সাথে, তো এই ঘটনা ঘটার মোটামুটি 1.5 মাসের মতো নাকি উনি জীবিত ছিলেন। এরপর উনি মারা যান। আর ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো তো উনি এই সময়ের মধ্যে বলেছিলেন। বিভিন্ন হুজুর কবিরাজ দেখানো হয়েছে, তাদেরকে উনি ঘটনাগুলো বলেছিলেন। তখন যারা দেখেছিলেন তাকে, তারা বলেছিলেন যে ভয়ঙ্কর এক পিশাচের খপ্পরে আগে থেকেই এই আব্বাস আলী পড়ে গিয়েছিলেন, ওই যে পানিতে যখন উনি পা ডুবিয়েছিলেন তখন। ওই সময় তার পিছু পড়ে। আর রাতের বেলা মূলত যখন ওই শ্মশানে লাশ পোড়ানোর কাঁথা কম্বল গায়ে দিয়েছে, তখন মূলত ওই পিশাচটা তার উপর আরও বেশি করে আক্রমণ করতে সমর্থ হয়। আর ওই সময় তার ভেতরের বিভিন্ন অর্গানগুলোকে একদম নষ্ট করে দিয়েছিল। আর এভাবেই আব্বাস আলীর মৃত্যু হয়। প্রিয় লিসেনার্স, ঘটনাটা আসলেই বেশ অন্যরকম। একবার চিন্তা করুন ওই ধরনের সিচুয়েশনগুলো, যারা এটা ফেস করেছেন তারা বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর সেই পরিবেশ ছিল। ধন্যবাদ জানাচ্ছি ভুট্টু ভাইকে। আশা করি আপনার